আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো প্রিয় সুধীবৃন্দ, আজকে আমি যে বিসিএস কর্মকর্তাদের বিভিন্ন বিশেষ করে শিক্ষা ক্যাডার, প্রশাসন ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে আজকে কিছু গুরুত্বপূর্ণ টিকা আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সহ বেশ কয়েকটা প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নটি এই যে পরীক্ষায় 4বার এসেছে, বিগত পরীক্ষায় প্রশ্নটি 4বার এসেছিল। তা আমি মূলত এই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের আলোকে এবং অন্যান্য সহায়ক বইয়ের আলোকে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি পাবলিক অ্যাকাউন্টস কমিটি যে কত ধারায় বা কত অনুচ্ছেদে উল্লেখ আছে। এই যে লক্ষ্য করি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৭৬ কতে ৭৬ ক অনুচ্ছেদে পাবলিক অ্যাকাউন্টস কমিটি সংক্রান্ত বিষয়ে বলা আছে। পাবলিক অ্যাকাউন্টস কমিটি হলো সংসদের অর্থ সম্বন্ধনীয় একটি গুরুত্বপূর্ণ কমিটি। এটি সংসদের স্থায়ী কমিটির মধ্যে অন্যতম কমিটি একটি, এবং জাতীয় সংসদের বিশেষ করে সদস্যদের মধ্য হতে এই প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠিত হয়। অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটি তৈরি হয় জাতীয় সংসদের সদস্যদের মধ্য হতে গঠিত হয়, এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটি কোনো নির্বাহী সংস্থা নয়। এবার আসি এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রয়োজনীয় কাজ কি। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল দ্বারা যে রিপোর্ট তৈরি হয় সেটির অডিট করে একটি সরলতম সংস্করণ তৈরি করে সেটিকে সংসদে আলোচনার জন্য প্রেরণ করা। অর্থাৎ অডিটর জেনারেল দ্বারা যে রিপোর্ট তৈরি করা হয় সেই রিপোর্টটি আবার সঠিকভাবে অডিট করে এটি বিশেষ করে সরলতম সংস্করণ করে, অর্থাৎ একটি সামারি করে সেটিকে সংসদে আলোচনার জন্য প্রেরণ করা হয়। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে যারা থাকবে তাদের এই কাজ একটি আরও কাজ আছে, সেটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় কর্তৃক এই কমিটিতে প্রণীত আর্থিক হিসাব ও উপযোজন হিসাবগুলি পরীক্ষা নিরীক্ষা করা। অর্থাৎ অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে প্রেরিত বিভিন্ন আর্থিক হিসাব বা উপযোজন বা হিসাবসমূহ প্রস্তুত করা হয় সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এছাড়াও কোনো অনিয়ম বা আর্থিক নিয়ম নীতি পালনের ব্যর্থতা প্রসঙ্গে যদি দৃষ্টি আকর্ষণ করা, অর্থাৎ যদি কোনো জায়গায় রাষ্ট্রের কোনো ক্ষেত্রে আর্থিক অনিয়ম হয় বা আর্থিক নীতি পালনে ব্যর্থতা থাকে সে প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করে মতামত ব্যক্ত করা এবং সুপারিশ লিপিবদ্ধ করা এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ। অর্থাৎ আর্থিক নিয়ম নীতি পালনে যদি ব্যর্থতা হয় সেই ক্ষেত্রে দৃষ্টি আকর্ষণ করা, মতামত ব্যক্ত করা এবং সুপারিশ লিপিবদ্ধ করা এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ। তো এগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব পরীক্ষার জন্য। অনেক সময় পরীক্ষা আসলে এইটুকুর পাশাপাশি আরও যদি লিখতে পারি সমস্যা নেই, কিন্তু এইটুকু লিখলে ইনশাল্লাহ ফুল মার্কস পাবো। পরের প্রশ্ন আইন। আইন প্রশ্নটি শিক্ষায় একবার এসেছিল, শিক্ষায় দ্বিতীয় পত্রে 2015 সালে আইন সম্পর্কে প্রশ্নটি এসেছিল। তো আইন এটিও আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য সহায়ক বইয়ের আলোকে আইন সম্পর্কে বিশেষ করে কিছু মতামত ব্যক্ত করব। লক্ষ্য করি, প্রথমে আসি আইন সম্পর্কে কত অনুচ্ছেদে বলা আছে। বাংলাদেশের সংবিধানের ৮০ নং অনুচ্ছেদে আইন সম্পর্কে বলা হয়েছে। ৮০ নং অনুচ্ছেদে আইন প্রণয়ন সম্পর্কে বলা হয়েছে। কিভাবে আইন তৈরি করা হয় তা না, সংসদে উত্থাপিত বিলটি সংসদ কর্তৃক অনুমোদিত হয় এবং রাষ্ট্রপতি কর্তৃক সম্মতিপ্রাপ্ত হলে তা আইনে পরিণত হয়। অর্থাৎ আইন প্রণয়নের জন্য প্রথমে একটি বিল সংসদে উপস্থাপন করে সেটি অনুমোদিত হবে, সংসদে আগে অনুমোদিত হবে, তারপরে রাষ্ট্রপতি সম্মতি প্রদান করবে, তাহলে সেটি আইন প্রণয়ন আইন হিসেবে গণ্য হবে।
কেবলমাত্র সংসদের আইন প্রণয়নের ক্ষমতা আছে। আইন তৈরি করার ক্ষমতা একমাত্র সংসদ ছাড়া আর কোথাও নাই। আইন প্রণয়ন করতে হলে বাংলাদেশের প্রেক্ষাপটে সংসদেই আলোচনা করে সেটি উত্থাপন করে অনুমোদিত হতে হবে। সংবিধানের ৮০ নং অনুচ্ছেদে সংসদকে আইনের প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়াও রাষ্ট্রপতির সম্মতির জন্য ১৫ দিন সময় থাকে। সংসদে অনুমোদন হওয়ার পরে রাষ্ট্রপতির সম্মতির জন্য ১৫ দিন সময় থাকে। এই ১৫ দিনের মধ্যে রাষ্ট্রপতি যদি সম্মতি না দেন, তাহলে বিশেষ করে বিলটি সংসদ কর্তৃক অনুমোদিত হলে ধরে নেওয়া হয় যে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। অর্থাৎ রাষ্ট্রপতি সম্মতির জন্য ১৫ দিন সময় থাকে। ১৫ দিনে রাষ্ট্রপতি যদি সম্মতি না দেন, তাহলে সম্মতি দিয়েছেন বলে। তো এইবার আসি অর্থ বিল। তো অর্থ বিল, এই প্রশ্নটি অনেকবার বিগত পরীক্ষায় এসেছে। অর্থ বিল সম্পর্কে তথ্য সূত্র, অর্থাৎ আমি যেখান থেকে আলোচনা করব, গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশ সংবিধানের পাশাপাশি বিভিন্ন সহায়ক বইয়ের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে দেখব কত ধারায় বলা আছে। বাংলাদেশের সংবিধানের ৮১ নং অনুচ্ছেদে অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৮১ নং অনুচ্ছেদে, অর্থাৎ ৮০ নংয়ে কি বলা হয়েছে মনে ছিল? আর কিছুক্ষণ আগে আলোচনা করেছি। আইন সম্পর্কে বলা ছিল ৮০ নং অনুচ্ছেদে, তাই না? আর ৭৭-এ ন্যায়পাল, তাই না? আর ৮৪-তে হচ্ছে সম্ভবত ওই যে সংযুক্ত হিসাব। এবার কি বলা আছে লক্ষ্য করি। এই ধারা মোতাবেক অর্থ বিল বলতে কেবল নিম্নলিখিত বিল সমূহের সকল বা যে কোনো একটি বিধানাবলী বা সম্বলিত বিলকে বোঝায়। অর্থাৎ অর্থ বিল বলতে নিম্নের কিছু বিল উল্লেখ করব, এইগুলাকেই বোঝাবে অর্থ বিল। যেমন কোনো কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মৌকুব বা রহিতকরণ। আচ্ছা, সংসদ কর্তৃক যদি কর আরোপ করা হয় নতুন করে, অথবা নিয়ন্ত্রণ সংক্রান্ত কোনো তো বিশেষ করে বিধিবিধান জারি করা হয়, তারপর হচ্ছে যে রদবদল, মৌকুব বা রহিতকরণ করা হয়, সেইগুলি কিন্তু এই অর্থ বিল হিসেবে গণ্য হবে। সরকার কর্তৃক ঋণ গ্রহণ, কোনো গ্যারান্টি দান কিংবা সরকারের আর্থিক দায় দায়িত্ব সম্পর্কিত আইন সংশোধন, অর্থাৎ সরকার যে সমস্ত ঋণ গ্রহণ করে বা গ্যারান্টি প্রদান করে, সরকারের যে দায় দায়িত্ব আছে সেই সম্পর্কিত যে সমস্ত আইন সংশোধন, এগুলিও এই অর্থ বিল হিসেবে গণ্য হয়। সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ এবং অনুরূপ তহবিলের অর্থ প্রদান বা অনুরূপ তহবিলের অর্থ দান নির্দিষ্টকরণ, এটাও কিন্তু অর্থ বিল হিসেবে গণ্য। অর্থাৎ সংযুক্ত তহবিলের অর্থ রক্ষণাবেক্ষণ করা, সেগুলা যাতে এই বিভিন্ন সঠিকভাবে ব্যবহার করা হয় সেই সম্পর্কে নির্দিষ্টকরণ করাও এই অর্থ বিল হিসেবে গণ্য হবে। অর্থাৎ অর্থ কিভাবে খরচ করবে, কোথায় কিভাবে কর আরোপ করবে, সেই সম্পর্কিত মূলত এই বিল বা নিয়ম নীতি এই অর্থ বিল হিসেবে গণ্য হবে। এছাড়াও সংযুক্ত তহবিলের উপর দায় আরোপ কিংবা অনুরূপ কোনো দায় রদবদল বা বিলোপ, সংযুক্ত তহবিলের উপর দায় আরোপ করা হলে বা রদবদল করা হলে বা বিলোপ সাধন করা হলে, সেটিও কিন্তু এই অর্থ বিল হিসেবে গণ্য হয়। তারপরে ১ নম্বরে বলেছে সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের সরকারি হিসাব বাবদ প্রাপ্তি কিংবা অনুরূপ অর্থ রক্ষণাবেক্ষণের দান কিংবা সরকারের হিসাব নিরীক্ষা, এগুলি অর্থ বিল হিসেবে গণ্য হবে। অর্থাৎ সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের যে সরকারি হিসাব, এই হিসাবতে যাবতীয় প্রাপ্তি কিংবা অনুরূপ রক্ষণাবেক্ষণ, দান, তারপরে সরকারের হিসাব নিরীক্ষা সংক্রান্ত যে সমস্ত বিল, সেগুলিও অর্থ বিল হিসেবে গণ্য হবে। উপরিউক্ত দফাসমূহের নির্ধারিত যে কোনো একটির অধীনে কোনো আনুষঙ্গিক বিষয়, অর্থাৎ এতক্ষণ যে বিষয়গুলি আলোচনা করলাম তার অধীনে যে কোনো বিশেষ করে আনুষঙ্গিক অর্থ সংক্রান্ত বিষয় এই অর্থ বিল হিসেবে গণ্য হবে। অর্থগুলি আলোচনা করলাম, এইগুলি ব্যতিরেকে ২ নংয়ে কিছু বলা ছিল,
2 নংয়ে বলা ছিল কোনো জরিমানা বা অন্য অর্থদণ্ড আরোপ, রদবদল কিংবা লাইসেন্স ফি বা কোনো কাজের জন্য ফি উসুল আরোপ বা প্রদান কিংবা স্থানীয় উদ্দেশ্য সাধনকল্পে স্থানীয় কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান কর্তৃক কোনো কর আরোপ যদি করে, সেইগুলি এই অর্থ বিল হিসেবে গণ্য হবে না। ঠিক আছে, অর্থাৎ জরিমানা, অর্থদণ্ড, লাইসেন্স ফি অথবা এই যে স্থানীয় উদ্দেশ্য সাধনকল্পে স্থানীয় কর্তৃপক্ষ বা প্রতিষ্ঠান কর্তৃক কোনো কর আরোপ করা হলে, নিয়ন্ত্রণ মওকুফ রহিতকরণের বিধান করা হলে সেগুলি এই অর্থ বিল হিসেবে গণ্য হবে না। এবার 3 নম্বরে বলেছে, 80(3)-এ বলেছে রাষ্ট্রপতির সম্মতির জন্য তার নিকট পেশ করার সময় প্রত্যেকটা অর্থ বিলে স্পিকারের স্বাক্ষর এবং এই মর্মে সার্টিফিকেট থাকবে যে তা একটি অর্থ বিল, এবং অনুরূপ সার্টিফিকেট সকল বিষয় চূড়ান্ত হবে এবং সেই সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। দারুণ একটি কথা, ভালো করে লক্ষ্য করি। 3 নম্বরে বলা হচ্ছে রাষ্ট্রপতির সম্মতির জন্য তার নিকট পেশ করার সময় প্রত্যেক অর্থ বিলে স্পিকারের স্বাক্ষর থাকবে। স্পিকারের স্বাক্ষরের মাধ্যমে একটি সার্টিফিকেট থাকবে এবং তা একটি অর্থ বিল হিসেবে বা অনুরূপ সার্টিফিকেট সমূহ চূড়ান্ত বলে গণ্য হবে এবং সেই সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। সংসদ কর্তৃক সেটি অনুমোদন হওয়ার পরে স্পিকারের স্বাক্ষরে একটি এই মর্মে সার্টিফিকেট প্রদান করা হবে যে এটি একটি অর্থ বিল, এবং এই অর্থ বিলে যে সমস্ত তথ্যাবলী আছে সেই সম্পর্কে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তো এই হচ্ছে অর্থ বিল সম্পর্কিত আলোচনা। সংবিধানের আলোকে আমি আলোচনা করার চেষ্টা করেছি, বিভিন্ন সহায়ক বইয়ের আলোকে। তো এবার আলোচনা করব এই সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব। এই প্রশ্নটি অনেকবার এসেছে, এই প্রশ্নটি 14 বার এসেছে। এই যে লক্ষ্য করি, শিক্ষা ক্যাডার, প্রশাসন ক্যাডার এবং স্বাস্থ্য ক্যাডার মিলে 14 বার এই প্রশ্নটি এসেছে। কত গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব।